রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সব দলের ঐক্য ঘোষণা। সারা দুনিয়াকে বলতে হবে যে আমরা এক, আমরা যেটা পেয়েছি আমরা একযোগে পেয়েছি, কোনো মতভেদের মাধ্যমে পাইনি। আজকে রাজনৈতিক দলগুলো যারা আমরা উপস্থিত ছিলাম তারা সকলেই জাতীয় একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি। তোমরা আমাদের প্রতিবেশী, আমরা যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবা, আমরা ভালো না থাকলে তোমরা ভালো থাকবা কেমনে? বিদেশি আধিপত্য রুখে দিতে এক মঞ্চে সব ছাত্র সংগঠন, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, বললেন নেতারা। দেশ বিরোধী কর্মকাণ্ডে ইসকন নিষিদ্ধের দাবি ক্রমেই জোরালো, অপরাধ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং বিপাকে ভারতের অর্থনীতি, নিম্নমুখী প্রবৃদ্ধির হার, সুদ হার কমাতে কেন্দ্রীয় ব্যাংকের ওপর বাড়তে পারে চাপ। স্বাগত এখন সকালে, পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে দেশের সব রাজনৈতিক দল, সব ষড়যন্ত্র প্রতিহতের আশ্বাসও দিয়েছেন দলগুলোর নেতারা। ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা ও চলমান ষড়যন্ত্র প্রতিহতে করণীয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এমন ঐক্যের ঘোষণা আসলো সরকার ও রাজনৈতিক দলগুলো থেকে। আরো জানাবেন বেলায়েত হোসাইন। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অপতথ্য প্রচার, আগরতলায় সহকারী হাইকমিশনে ন্যাক্কারজনক হামলা এবং সংখ্যালঘু নির্যাতনের গল্প সাজিয়ে গুজব তৈরি, এই তিনটি এজেন্ডায় করণীয় ঠিক করতে এবং জাতীয় ঐক্যের আহ্বানের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার সর্বদলীয় বৈঠক। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, একটি মহল দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়। যে বাংলাদেশ আমরা গড়ে তোলার চেষ্টা করছি সেটাকে ধামাচাপা দিয়ে আরেক বাংলাদেশের কাহিনী তারা রচনা করেছে এবং সারাক্ষণ এটা নানা রূপরেখা তারা দিয়ে যাচ্ছে। এখন এটা যে শুধু এক দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তাও নয়, বিশেষ বিশেষ বড় বড় দেশের মধ্যে এটা ছড়িয়ে গেছে। তিনি বলেন, 24-এর অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি তারা নতুন বাংলাদেশকে মুছে দিতে চায়, আড়াল করতে চায়। বিরাট অভ্যুত্থান যার পছন্দ হয়নি, যাদের পছন্দ হয়নি তাদের মুছে দিতে চায়, আড়াল করতে চায়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই সর্বদলীয় বৈঠকে অংশ নিয়েছে বিএনপি, জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল। বৈঠকে আওয়ামী সমমনা কোনো দলই আমন্ত্রণ পায়নি। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে প্রথমেই কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, বাংলাদেশকে আর দুর্বল ও নতজানু ভাবার কোনো অবকাশ নেই। দেশ ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সকল রাজনৈতিক দল ঐক্যমতে থাকার অঙ্গীকার করেছে বলেও জানান তিনি। বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলো একমত। এ সময় অতি দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার কথাও বলেন তিনি। গত পতিত সরকার আজকে বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে এবং বিদেশের যে সকল দেশ সেই পতিত সরকারের, ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করছে, এই ষড়যন্ত্রকে আমরা সকলে মোকাবেলা করব। সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য ভারত অপপ্রয়াস ও অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়, বাংলাদেশ ভালো না থাকলে ভালো থাকবে না ভারতও। আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট যারা করছে তাদেরকে বুঝানো যে তোমরা আমাদের প্রতিবেশী, আমরা যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবা, আমরা ভালো না থাকলে তোমরা ভালো থাকবা কেমনে? আওয়ামী লীগের আমলে ভারতের সাথে করা সকল চুক্তি রিভিউ করে দেশ বিরোধী চুক্তিগুলো বাতিল করার প্রস্তাব দেওয়া হয় দলগুলোর পক্ষ থেকে। এছাড়া রাষ্ট্রের সকল জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণেরও দাবি জানায় তারা।
ভারতের সাথে সম্পাদিত আমাদের সমস্ত চুক্তিগুলো রিভিউ করা, যে সমস্ত চুক্তি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী সেগুলোকে যাতে বাতিল করা হয়। বাংলাদেশের সমস্ত জনগণ আজকে ঐক্যবদ্ধভাবে এই দেশকে তার অস্তিত্ব, তার স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য এক হয়ে লড়াই করবে। অন্তর্বর্তীকালীন সরকারের ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে যে আত্মমর্যাদাপূর্ণ যে সাহসী পদক্ষেপ, সেই সাহসী পদক্ষেপের সাথে সকল রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে এবং তাদেরকে সাহস জুগিয়েছে এবং ভবিষ্যতে যে কোনো রাষ্ট্রীয় পদক্ষেপের সাথে, সরকারের পদক্ষেপের সাথে সকল রাজনৈতিক দলগুলো একমত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় অন্তর্বর্তী সরকার এবং সবগুলো দল মিলে একটি জাতীয় রাজনৈতিক কাউন্সিল করার প্রস্তাবনা এসেছে প্রায় সকল দলের পক্ষ থেকে। বিলায়েত হোসাইন, এখন, ঢাকা। মতপার্থক্য থাকলেও সার্বভৌমত্ব রক্ষা ও বিদেশি আগ্রাসন রুখতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি সব ছাত্র সংগঠনগুলোর। ক্যাম্পাসে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে সঠিক ছাত্র নেতৃত্বের বিকল্প নেই, তাই অচিরেই আয়োজন করতে হবে ছাত্র সংসদ। বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠনগুলোর সভায় ঘোষণা দেন ছাত্র নেতারা। বাকিটা জানাবেন সিফাত শাহরিয়ার। এমন ছবি বাংলাদেশ শেষ কবে দেখেছে জানা নেই। সার্বভৌমত্ব রক্ষায় বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে সকল ছাত্র সংগঠন হাতে হাত মিলিয়েছে এক মঞ্চে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন নিজেদের কৃতিত্বের দাবি, সাংগঠনিক প্রতিযোগিতা সহ নানা বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ায় প্রশ্ন ওঠে ঐক্য নিয়ে। সেই সাথে যখন যোগ হয় বিদেশি আগ্রাসন ও ষড়যন্ত্র, ঠিক তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জোট আয়োজন করে ছাত্র ঐক্যের। বুধবার যেখানে ছাত্রদল, ছাত্র শিবির ও ছাত্র অধিকার পরিষদ সহ গণ অভ্যুত্থানের পক্ষের প্রায় সব ছাত্র সংগঠন অংশগ্রহণ করে, বক্তব্যে তুলে ধরেন দেশ বিনির্মাণের কথা। আমরা একটা শ্রদ্ধাবোধ রাজনীতির, ইতিবাচক রাজনীতির প্রতিফলন করাতে চাই। যদি আমরা সকলে, আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ সকলে আমরা একই মঞ্চে আসি, আমরা এখান থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করব, আমরা যে এক্সপ্রেশন দেখাবো, সেটি তৃণমূল পর্যায়ে সকল ক্যাম্পাসে বাস্তবায়িত হবে। স্বৈরাচার এবং তাদের দোসরদের ক্ষেত্রে এবং বিদেশি শক্তিকে নস্যাৎ করতে তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করছি। ভারত বিরোধিতার মানে আমি তিস্তার পানির ন্যায্য হিস্সা চাই। ভারত বিরোধিতার মানে আমি ফেনী পানির ন্যায্য হিস্সা চাই। ভারত বিরোধের মানে আমি ওই যে রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে তার বাতিল চাই। ভারত বিরোধিতার মানে হচ্ছে আমি আমার বোন ফেলানীর হত্যার বিচার চাই। 1 মাসের ভিতরে বাংলাদেশকে আমরা গুছিয়ে দিব। এই ফ্যাসিবাদী চক্রান্ত, এই ফ্যাসিবাদী ষড়যন্ত্র, এই বিজেপি সরকারের ষড়যন্ত্র চক্রান্ত, দেশীয় আন্তর্জাতিক যে কোনো চক্রান্তকে ভণ্ডুল করে দেওয়ার জন্য আমরা প্রস্তুত। অনুষ্ঠানে ছাত্র শিবিরের সভাপতি বলেন, ক্যাম্পাসে ঐক্যের জন্য প্রয়োজন ছাত্র সংসদ নির্বাচন। শিক্ষা যদি সংস্কার না হয়, বারবার দিল্লির আনুগত্যই করতে হবে, দিল্লিকে মেনে নিতে হবে। এই জন্য আগে প্রয়োজন শিক্ষার সংকট নিরসন করা, এবং এই সংস্কারটা শুরু হবে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। এইটা আমরা চাই। অন্যদিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যের ডাক দিয়ে ছাত্রদলের সভাপতি বলেন, ছাত্রলীগের বিচারের পর ছাত্র সংসদ নির্বাচন। এ সময় সোশ্যাল মিডিয়াতে অপতৎপরতা বন্ধের আহ্বান জানান সবার প্রতি। ছাত্রদলের পক্ষ থেকে আবারও আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যের ডাক দিচ্ছি। এই জাতীয় ঐক্যের মাধ্যমে সকল ছাত্র সংগঠন সকল ক্যাম্পাসে তাদের কাঁধ মিলিয়ে এক এবং ঐক্যভাবে সদা জাগ্রত থাকবে। এদিকে ছাত্র সংগঠনের মধ্যে মতপার্থক্য থাকলেও সার্বভৌমত্ব রক্ষা ও বিদেশি আগ্রাসন রুখতে সব সংগঠন একসাথে কাজ করার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রিন্সিপালসগত মতপার্থক্য থাকবে, এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। সবাইকে একমত হতে বাধ্য করা, এটি হচ্ছে শেখ হাসিনা কালচার। সবাইকে একমত যেভাবে হবে না, প্রিন্সিপালসগত অনেক বিষয় হচ্ছে মতপার্থক্য থাকবে, কিন্তু বাংলাদেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব, বিদেশি আগ্রাসন এসবের প্রশ্নে আমরা হচ্ছে ইস্পাত সম আমাদের ঐক্য বজায় থাকবে। দেশের সুরক্ষায় ছাত্ররা কাজ করবে বলে আশা ব্যক্ত করেন উপস্থিত শিক্ষকরা। আমি সবসময় একটা কথা বলেছি যে ঐক্য ধরে রাখতে হবে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা ইসকন বন্ধের দাবি জোরালো করছে দেশের একাধিক সংগঠন সহ অনেকেই।
দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িতের অপরাধ প্রমাণিত হলে সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। একই সুরে তাল মিলিয়েছেন ধর্মীয় সংগঠনের নেতারাও। তবে সকল অভিযোগ অস্বীকার করেছে ইসকন। সানি মৃধার প্রতিবেদন। সম্প্রতি বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতারের পরেই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন নতুন করে আলোচনায় আসে। আলোচনার সমালোচনার মধ্যেই চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ দখল করে চিন্ময় কৃষ্ণ দাসকে ছাড়িয়ে নিতে সেখানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে তার অনুসারীরা। এ সময় পুলিশ ও আইনজীবীদের সাথে সংঘর্ষে জড়ায় চিন্ময়ের উগ্র সমর্থকরা। এ সময় তারা কুপিয়ে হত্যা করে চট্টগ্রামের সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক উগ্র আচরণের কারণে দেশে ইসকন নিষিদ্ধ ও তার কর্মকাণ্ড বন্ধের দাবি ওঠে। দাবির পক্ষে দেশের প্রায় সব জেলায় বিক্ষোভ করে লাখ লাখ মানুষ। উগ্র ধর্মীয় মতবাদ প্রচার করা সংগঠন ইসকন 1966 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ নামে। তবে বাংলাদেশে 1978 সালে আনুষ্ঠানিকভাবে ইসকন যাত্রা শুরু করে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। গৌড়ীয় বৈষ্ণব মতবাদ ও শান্তি প্রচারের দাবি করলেও অভিযোগ আছে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ইসকন যুগ যুগ ধরে কাজ করছে। আলোচিত বুয়েট ছাত্র আবরার হত্যাকাণ্ডের অন্যতম হোতা অমিত শাহ ইসকনের সদস্য বলে গুঞ্জন আছে। এমনকি পতিত আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা ইসকনের সহায়তাকারী বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের সংগঠনটিকে নিষিদ্ধের দাবি দিন দিন জোরালো হচ্ছে। এরই মধ্যে রাশিয়া সহ বিশ্বের অনেক দেশে ইসকন নিষিদ্ধের জন্য মামলা হয়েছে। অপরাধ বিশেষজ্ঞরাও মনে করেন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপরাধ প্রমাণিত হলে সংগঠনটি নিষিদ্ধ করার দাবি যৌক্তিক। আপনি গুজবের উপর ভিত্তি করে না, কিংবা আপনার কেউ হুমকি দিল সেটার উপর ভিত্তি করে না, যদি প্রমাণিত হয় যে ওই সংগঠনটা সন্ত্রাসের সাথে জড়িত, ওই সংগঠনটা আপনার নাশকতার সাথে জড়িত, তখন আপনি সেটা নিষিদ্ধ করতে পারেন। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর তার অনুসারীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রতিবেশী দেশ ভারতেও। সেই রেশে কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনার কার্যালয়েও বিক্ষোভ সমাবেশ করে ভারতীয়রা। ফলে দুই দেশের সম্পর্কেও তৈরি হয় বৈরিতা। বিশেষজ্ঞরা বলছেন ইসকন ইস্যুকে কেন্দ্র করে কোনো দেশ বা রাজনৈতিক দল কোনো স্বার্থ হাসিল না করতে পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সম্পর্কের মূল জায়গায় বা ভিত্তিতে যাতে দুই দেশের জনগণের একটা অংশগ্রহণ এবং অবস্থান থাকে, এভাবে যদি চিন্তা করতে পারে দুই রাষ্ট্র বাংলাদেশ এবং ভারত, তখন শুধু ইসকন কেন অন্য কোনো বিষয় কিন্তু সমাধান করা কোনো অসুবিধা নেই। আলাপ আলোচনার মধ্যে দিয়ে সদিচ্ছা থাকলে সেই যে কোনো বিষয় সমাধান করা খুবই সহজ। এদিকে সরকারিভাবে ইসকনের বিরুদ্ধে আরোপিত অভিযোগ খতিয়ে দেখার দাবি জানিয়েছে ধর্মীয় সংগঠনের নেতারা। বলি, যারা দেশ সম্বন্ধে ভাবেন, চিন্তা করেন এবং প্রতিবেশী দেশে যে উস্কানি, তাদের নিরাপত্তার সাথে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের কর্মকাণ্ড জড়িত তারা বলে, এবং এখানে তারা যখন কোনো উপায় না পায় এই সংখ্যালঘুদের ব্যবহার করে। এবং চিন্ময় আমার ধারণা ওইরকম একটা প্রলোভনে পড়ে এই কাজটা করেছে, কারণ তার সাথে কিন্তু ইসকনের কোনো সম্পর্ক আছে বলে ইসকন স্বীকার করছে না। কিন্তু ইসকন আবার সময় মতো বিবৃতি দিয়ে বলেও নাই যে তাকে আমরা বের করে দিয়েছি, এখন বলছে। কাজে ইসকনের একটা পরোক্ষ বা একটা মৌন এটা সম্মতি তাদের আছে। দেশের আইন বিরোধী, দেশ বিরোধী যদি কোনো কর্মকাণ্ড প্রমাণিত হয় তাহলে অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তবে ইসকনের বিরুদ্ধে আসা সব ধরনের অপরাধের অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। যেহেতু চিন্ময় কৃষ্ণকে আগেই বহিষ্কার করা হয়েছে, সেক্ষেত্রে তার অপরাধের দায় নিতেও নারাজ ইসকন। একই সাথে কোনো ইসকন সদস্য যদি সংগঠনটির আদর্শ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন, সেক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় বলেও জানিয়েছেন ইসকন বাংলাদেশের কার্যকারী সদস্য। রাস্তাঘাটে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ইসকন, কোথাও কাউকে ধরলেই ইসকন, হাজারিগুলিতে কিছু হলো সেটাই ইসকন, আদালতে কারা করলো সেটাই ইসকন। আরে আমরা তো কিছুই, আমরা তো এখানে বসে আছি। এইগুলো সম্পূর্ণ একটা বানোয়াট এবং ভিত্তিহীন তথ্য, এগুলো সম্পূর্ণভাবে একটা প্রপাগান্ডা। বাংলাদেশে 130টির বেশি ইসকন মন্দির রয়েছে, যেখানে কয়েকটি মন্দিরে কয়েকশো কোটি টাকার প্রকল্প চলছে। বিদেশ থেকে বড় পরিসরে অর্থ আসার গুঞ্জন থাকলেও ভক্তদের অনুদানই এসব অর্থের সংস্থান হয় বলে দাবি করেছে ইসকন। সানি মৃধা,
এখন ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। চট্টগ্রাম বিমানবন্দরে 2 সপ্তাহ অবস্থানের পর ফিরে গেল অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল। 11 দফায় চক্ষু চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশের প্রায় 1200 পেশাজীবীকে প্রশিক্ষণ দিয়েছে এই হাসপাতাল। ঘরে বসেই হাতে কলমে চোখের সর্বাধুনিক চিকিৎসার প্রশিক্ষণ নেওয়ার অভিনব পদ্ধতি অন্য কোনো রোগের ক্ষেত্রে দেখা যায় না। চোখের সর্বাধুনিক সেবার প্রসারে পৃথিবীর একমাত্র উড়ন্ত হাসপাতালকে তাই মাঝে মাঝেই দেশে আনার আহ্বান জানিয়েছেন প্রশিক্ষণার্থীরা। চট্টগ্রাম ঘুরে মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদন। পেটের ভেতর আন্তর্জাতিক স্বীকৃত পূর্ণাঙ্গ চক্ষু হাসপাতাল নিয়ে উড়ে আসছে বিমান। 14 নভেম্বর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 2 সপ্তাহের জন্য অবতরণ করে অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল। 400 যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন বিমানটির ভেতরে রয়েছে হৃদস্পন্দন, রক্তচাপ, অক্সিজেন স্যাচুরেশন, চোখের রেটিনা সহ নানা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। চোখের সব ধরনের অস্ত্রোপচারের জন্য রয়েছে আধুনিক অপারেশন থিয়েটার। প্রশিক্ষণের জন্য ব্যবহৃত যন্ত্রগুলোর অধিকাংশই বাংলাদেশের হাসপাতালগুলোতে নেই। কিছু সরকারি হাসপাতালে এসব যন্ত্র থাকলেও চিকিৎসকদের ব্যবহারে দক্ষতা নেই। আশার খবর হলো এবার ডাক্তার, নার্স, টেকনিশিয়ান সহ 170 জনকে প্রশিক্ষণ দিয়েছে উড়ন্ত এই প্রশিক্ষণ হাসপাতাল। অংশ নিয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন হাসপাতাল থেকে বাছাইকৃতরা। দেশে বসে চক্ষু চিকিৎসায় বিশ্বের সর্বাধুনিক প্রশিক্ষণ পেয়ে আনন্দিত প্রশিক্ষণার্থীরা। একটা অনলাইন কোর্স করে তারপর এখানে আসতেছে আর কি। সিলেকশন প্রথমে সিলেকশন ইনস্টিটিউট থেকে সিলেকশন করার পরে তারা আমাদেরকে সেই কোর্সের যথোপযুক্ত নাম্বার পাওয়ার পরে এখানে তারপরে মানে এন্ট্রি দেওয়া হয়েছে। আগে করিনি, এটা নতুন আমার জন্য। আর হচ্ছে আমাদের এটা শেখার পরে হয়তো বা আমরা হাতে কলমে যখন হসপিটালে করবো তখন আমাদের জন্য আরও ইজি হয়ে যাবে ব্যাপারটা। মেশিনের যে হ্যান্ডেলিং করার যে বিষয়টা, এই বিষয়টার উপর আমাদের আসলে নলেজটা একটু কম। প্রত্যেকটা স্টেপে যেভাবে আমাদের ওনারা জাস্ট স্টার্ট করলো শেখানো হচ্ছে, এটা অবশ্যই হেল্পফুল। অরবিজের তথ্য মতে প্রশিক্ষণের অংশ হিসেবে 2 সপ্তাহে 86 জন রোগীকে স্ক্রিনিং, 44 জনের সার্জারি করা হয়েছে। বিনা পারিশ্রমিকে প্রশিক্ষণ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের 11 জন ফ্যাকাল্টি ও আরও 3 জন স্বেচ্ছাসেবী। এবারের প্রশিক্ষণের মূলে ছিল চোখের ছানি, গ্লুকোমা, রেটিনা অকুলোপ্লাস্টি ও কর্নিয়া। This is, as you said, the 11th time since 1985. What we do now is we continue to train more through simulation initially, before we ever let a resident or a trainee touch a patient. So this is, in this 2-week program, we'll be doing more focus on subspecialty training. বিমান চলে যাবার পরও বাংলাদেশে আসা ফেলোদের সঙ্গে যোগাযোগ থাকবে প্রশিক্ষণার্থীদের। নতুন বছরে ভার্চুয়ালি আরও 2টি প্রশিক্ষণে অংশ নিতে পারবেন অংশ নেয়া দেশের প্রশিক্ষণার্থীরা। তারা চলে যাওয়ার পরে কিন্তু তাদের সাথে একটা রিলেশনশিপ বিল্ড হবে এই যে ভলান্টারি ফ্যাকাল্টির সাথে, এবং তারপরে প্রত্যেক বছরে আমরা কমপক্ষে 2টা হসপিটাল বেস ট্রেনিং করি। সেই ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু আমরা আবার পাচ্ছি, যদিও আমরা প্লেন পাচ্ছি না, কিন্তু আমরা আমাদের একই রকম কোয়ালিটির ট্রেনিংটা আমরা কন্টিনিউ করতে পারছি। ঘুরে ঘুরে পৃথিবীর 95টি দেশে চক্ষু পেশাজীবীদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে অরবিজ ইন্টারন্যাশনাল ফ্লাইং আই হসপিটাল। বাংলাদেশে 11 দফায় 1000-এর অধিক পেশাজীবীদের প্রশিক্ষণ দিয়েছে। বাংলাদেশে বসেই সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় ঘটছে বাংলাদেশি চক্ষু চিকিৎসকদের। তারা বলছেন এই যাত্রা অব্যাহত থাকলে এই অত্যাধুনিক চিকিৎসা দেশের বিভিন্ন প্রান্তে বসেই দেয়া সম্ভব। মুজাহিদ শুভ, এখন চট্টগ্রাম। শীতের দাপটে কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়। সপ্তাহ জুড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই জেলায়। এই বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী লুৎফর রহমান। লুৎফর, জেলায় আজকে তাপমাত্রা কতটা নেমেছে জানাবেন, এবং শীতের কারণে কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা সেখানকার স্থানীয়দের, বিশেষ করে শীতজনিত রোগে আক্রান্তের হার সেখানে এখন কেমন?
মুক্তি পঞ্চগড়কে বলা হয়ে থাকে হিমালয় কন্যা। বরাবরই কিন্তু উত্তরের জেলায় শীতের তীব্রতা একটু বেশি থাকে। এখানে আমরা দেখেছি যে শীতের আগমনটা একটু আগেই হয় এবং শীত যেতেও কিন্তু একটু দেরিতে যায়। এখান থেকে আমরা দেখেছি এবারও কিন্তু হেমন্তেই প্রান্তিক জেলায় শীত এসেছে এবং আমরা দেখছি যে শীতের যে তীব্রতা সেটি কিন্তু সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে। আর শীত এলেই কিন্তু বেশিরভাগ সময় প্রান্তিক জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। এবারেও আমরা সেটাই দেখছি। গত এক সপ্তাহ জুড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এখানে এবং গতকাল পঞ্চগড় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.4 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় আজকে তাপমাত্রা খানিকটা বেড়েছে। আমরা দেখেছি যে বর্তমানে যে শীত চলছে সেটি দিনে কিন্তু সূর্যের তাপ থাকছে এবং রাত এবং দিনের যে তাপমাত্রার ব্যবধান সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা দেখছি যে দিনের যে তাপমাত্রা সেটি কিন্তু 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। আর সন্ধ্যা নামার সাথে সাথে কিন্তু শীতে শুরু হয় এবং রাতে কুয়াশাপাত হয় এবং আমরা দেখেছি সকাল পর্যন্ত কুয়াশা থাকে, কখনো ঘন কুয়াশা কখনো হালকা কুয়াশা থাকে। আজ সকালেও বেশ কুয়াশা ছিল এবং এখন কিন্তু সূর্যের দেখা মিলেছে এবং আস্তে আস্তে কিন্তু কুয়াশাটা কেটে যাচ্ছে এবং নদী অববাহিকা যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু কুয়াশার পরিমাণটা একটু বেশি থাকে এবং আমরা দেখছি শীত আসার কারণে কিন্তু পঞ্চগড়ের যে জনজীবনের একটি প্রভাব পড়ে। আমরা যদিও এখন পর্যন্ত দুর্ভোগের যে শীত সেটি কিন্তু এখনো শুরু হয়নি, কারণ শীতটি বেশিরভাগই সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে। দিনে শীতের পরিমাণ না থাকার কারণে কিন্তু আসলে দুর্ভোগের পরিমাণটা কম এবং পঞ্চগড়ের যে সকল হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে এই আবহাওয়া পরিবর্তন জনিত কারণে রোগীর সংখ্যা বেড়েছে এবং হাসপাতালগুলোর শয্যা সংখ্যা 2 গুণ থেকে 3 গুণ পর্যন্ত রোগী কিন্তু ভর্তি থাকে। তো মুক্তি, এই ছিল আমার কাছে শীতের সার্বিক চিত্র। লুৎফুর রহমান যুক্ত ছিলেন পঞ্চগড় থেকে। শীতের সবজির ভরা মৌসুমে বেচাকেনা বেড়েছে রাজশাহীর বাজারগুলোতে। সবজির বড় পাইকারি বাজার নওহাটা থেকে সবজি যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, শুভ সকাল। জানতে চাই, বেচাকেনা তো বেড়েছে, তো কৃষকরা কেমন লাভবান হচ্ছেন এবং যে বাজারটিতে আপনি এই মুহূর্তে রয়েছেন শীতকালীন এই মৌসুমের সেখানে প্রতিদিন কত টাকার লেনদেন হচ্ছে? শুভ সকাল মুক্তি। আসলে এখানে শীতের এই সময়টুকুতে প্রায় 90 থেকে 80 লাখ এবং সর্বোচ্চ 1 কোটি টাকারও সবজি বেচা কেনা হয় এবং এখানে সবচেয়ে বেশি যেটি বিক্রি হয় সেটি হচ্ছে যে এখানে বাইরের যারা পাইকাররা আছেন তারাই মূলত এখানকার মূল ক্রেতা এবং এখানে যে সবজি বেচা কেনা হয় সেটি আশপাশের যে উপজেলাগুলো আছে সেখান থেকে আসে। অন্যান্য বাজারে আমরা যেমনটা আসলে দেখে থাকি যে সবজি পাইকারি দরে বিক্রি হয় এবং সেগুলো স্থানীয় বাজারে খুচরা বাজারগুলো চলে যায়, সেটার থেকে এই বাজারটি একটু ভিন্নতা রয়েছে। এখানে মূলত যারা এখানে বিভিন্ন জায়গার প্রতিনিধিরা রয়েছেন, বিশেষ করে সিলেট, কুমিল্লা, ঢাকা এই সমস্ত অঞ্চলের যারা প্রতিনিধি আছেন তারা এখান থেকে মূলত কৃষকের কাছ থেকে ঠিকা দরে কেনেন, অর্থাৎ দর কষাকষি করে আসলে দাম হয় এবং সেটি কেনার পরে এখানে মজুত করেন তারা এবং সেটি এখান থেকে মোড়কজাত হয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এবং প্রত্যেক দিনই প্রায় 5 থেকে 6 ট্রাক। এখন যদিও আসলে সবজির খানিকটা আসলে কমে এসেছে, কেননা এখন আলু বা অন্যান্য যে সমস্ত শস্যগুলো রয়েছে সেগুলো কৃষক লাগাচ্ছে। তারপরেও পবা, মোহনপুর এবং এর পাশে যে দুর্গাপুর রয়েছে সেই জায়গাগুলো থেকে কিন্তু এখনও সবজি আসছে এবং উঁচু জমির যে সমস্ত সবজিগুলো সেগুলো মূলত এখানে নিয়ে আসছে। বিশেষ করে আজকের বাজারে আমরা সবচেয়ে বেশি দেখছি ফুলকপি, বাঁধাকপি এবং মূলা যেটি রয়েছে সেই মূলার কিন্তু সবচেয়ে বেশি এখানে আমরা লক্ষ্য করছি। এছাড়াও সিম আছে এবং ভিন্ডি কিছু পরিমাণে আছে। প্রত্যেকটি সবজিরই আসলে দাম অন্যান্য জায়গা থেকে খানিকটা কম বলছে এখানকার কৃষকরা। তারা বলছেন যে বরবটি 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ফুলকপি সেটি 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, বেগুন 50 টাকায় বিক্রি হচ্ছে, পেঁপে আজকের বাজারে 28 টাকা কেজি এখন পর্যন্ত বিক্রি হয়েছে এবং সিম 60 টাকা থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং এই যে সকাল থেকে একেবারে ভোরবেলা যারা এসেছেন তারা খানিকটা কম দামে পেয়েছেন। এখন যত বেলা বাড়ছে তত কিন্তু আসলে যে ক্রেতার সমাগম সেই ক্রেতার সমাগম আসলে বাড়ছে এবং
একই সাথে সবজির যে দর সেটি দর কষাকষি হচ্ছে এবং সবজির দরটি বাড়ছে। তো এখান থেকে প্রত্যেক দিনই আসলে বাইরের রাজশাহী সহ অন্যান্য জায়গায় কিন্তু আসলে সবজি যাচ্ছে এবং প্রত্যেক দিনই কিন্তু ট্রাক করে আসলে সবজি যায় এবং এর পাশে যে সমস্ত হাটগুলো রয়েছে সেখান থেকে সবজি সংগ্রহ করে প্রায় বিকেলের দিকে আসলে কিন্তু রাজশাহী ছেড়ে বিভিন্ন গন্তব্যে আসলে সবজি চলে যাচ্ছে। তো মুক্তি, এই ছিল নওহাটা বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী নওহাটা পাইকারি সবজির বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। ময়মনসিংহের মাঠে মাঠে অগ্রহায়ণের পাকা ধান, আর সেই ধান কাটা মারাইয়ে ব্যস্ত কৃষক। তবে আকস্মিক বন্যা এবার জেলার ক্ষতি 26,090 হেক্টরের রোপা আমন। ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি প্রণোদনা বাড়ানোর তাগিদ কৃষকদের। ইমতিয়াজ আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। তুমি রইদে পুরে তোমার গাও। অগ্রহায়ণের মধ্য দুপুর, চলছে ধান কাটার বিরতি। ক্লান্তি দূর করতে সুরের খেলা জমেছে কৃষক আব্দুল করিম মিয়ার গলায়। জীবন জয়বন করব দান, এক বালিশে রাইকা মাতা। ময়মনসিংহে প্রত্যন্ত জনপদের চারপাশে টইটম্বুর আমন ধান। সেই কাকডাকা ভোর থেকেই ধান কাটায় ব্যস্ত কৃষকরা। মাঠে ধান কাটা উৎসব, মিশে আছে কৃষকের শ্রম আর ঘামে মাখা বিষাদু। 3 সন্তানের পিতা গোলাম মোস্তফা এবার নিচু 10 কাঠা জমিনে আবাদ করেছিলেন আমন ধান। তবে সবশেষ বন্যায় পুড়েছে তার কপাল। সারা বছরের খাবারের জোগান নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। অন্যের জমিতে ধান কেটে আপাতত মিটছে রুটি রুজির জোগান। ধান করাটাই খুব লস, মানে কৃষকের কোনোভাবেই পোষায় না। সারের দাম বেশি, বিষের দাম বেশি, কামলা তো পাই না। এবার আকস্মিক বন্যার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ময়মনসিংহের ধোবাউড়া, হালুয়াঘাট সহ কয়েকটি উপজেলার ফসলি জমি। এছাড়া অনেক ধান ক্ষেত রেহাই পায়নি পোকার আক্রমণ থেকে। এই অবস্থায় বেড়েছে কৃষি উপকরণের দাম। তাই ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি প্রণোদনা বাড়ানোর তাগিদ চাষিদের। বীজের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, যার ফলে আমরা মানে কৃষি উৎপাদন করে মানে ধানের দামটা ওই পরিমাণে পাইতেছি না। পানি বাইরেছে এবং পোকার খুব দুর্ঘটনা, একেবারে রীতিমতো পোকা। এই সমস্যা এদের লাভবান না কোনো রকম। সারগুলো অল্প দামে কিনতে পারি, কীটনাশক অল্প দামে কিনতে পারি, তাহলে আমাদের ফসল করতে একটু সুযোগ সুবিধা হবো, আমরা একটু আইনতি করতে পারবো। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে বড় মৌসুমে সার, বীজ, সরিষা সহ বিভিন্ন প্রণোদনা দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। আমরা আশা করতেছি যে এবার বড় মৌসুমে যে ধান আমাদের দেওয়া হচ্ছে সরকারিভাবে, আমাদের কৃষি ডিপার্টমেন্ট আপনার হাইব্রিড বীজ দেওয়া হচ্ছে প্রণোদনা হিসেবে, যাতে আমরা আমনের সেই ক্ষতিটা পুষিয়ে উঠতে পারি। ময়মনসিংহে এবার রোপা আমনের লক্ষ্যমাত্রা ছিল 2,68,490 হেক্টর। ক্ষয়ক্ষতি বাদে 2,62,000 হেক্টরের ধান পাবেন কৃষকরা। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। শেষ হয়েছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। এছাড়াও 3,25,000 বর্গমিটার ব্যাকআপ ইয়ার্ড সহ অন্যান্য স্থাপনা নির্মাণের কাজও চলছে পুরোদমে। পণ্য খালাস ও পরিবহনে খরচ এবং সময় কমানোর জন্য আলাদাভাবে গুরুত্ব পাচ্ছে বন্দরটি। আঞ্চলিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এবং বাণিজ্য সম্প্রসারণে এই বন্দর বিশেষ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। জসিম পারভেজের প্রতিবেদন। দেশের তৃতীয় সমুদ্র বন্দরের প্রথম জেটির নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন চলছে আনলোডার এবং ক্রেন সহ অন্যান্য যন্ত্রাংশ স্থাপনের কাজ। ব্যাকআপ ইয়ার্ড সহ অন্যান্য স্থাপনা নির্মাণের কাজও এগুচ্ছে দ্রুত গতিতে। শিগগিরই এই জেটিতেই সরাসরি ভিড়তে পারবে মাদার ভেসেল। In the last 4.5 years, we have overcome the many challenges, and right now we stand here very proudly to say we have already completed our main work. And right now the jetty is ready for the operation. গত 27 নভেম্বর শেষ হয় জেটিটির নির্মাণ কাজ। 116,94,00,000 টাকা ব্যয়ে 39,000 বর্গমিটারের জেটিটি নির্মাণ করে সিসিইসিসি নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বাংলাদেশি এবং চাইনিজদের সমন্বয়ে একটা বড় টিম এখানে কাজ করেছি। 3-24 ঘন্টা আমরা কাজ করে কাজটা সময় মতো শেষ করার আপ্রাণ চেষ্টা করেছি। মাদার ভেসেলগুলি সরাসরি এখানে আসতে পারবে, এখন তারা সরাসরি আনলোড করতে হবে। এতে অনেক টাকা আমাদের দেশের জন্য সাশ্রয় হবে এবং রোড এবং ব্রিজের কাজও শেষ হয়ে যাচ্ছে।
দেশের বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারের সঙ্গে যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পায়রা বন্দর। নতুন নির্মিত জেটিতে একই সঙ্গে 200 মিটার দৈর্ঘ্যের 3টি জাহাজ নোঙর করতে পারবে। পণ্য খালাস করে সড়ক পথে ও নৌপথে কম সময়ে অল্প খরচে পণ্য পরিবহন করা যাবে। বাংলাদেশের ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থানরত এই পায়রা বন্দর থেকে আমরা ইনল্যান্ড কোস্টারের মাধ্যমে আমাদের যদি সার, বিসিএসের মাধ্যমে যে খাদ্য, বিএডিসির মাধ্যমে যে খাদ্য, এইসব যদি আরও পরিবহনের পরিমাণ বাড়াতে পারি, আমাদের এই বন্দরের ভূমিকা অনেকাংশে বেড়ে যাবে বলে আমি মনে করছি। 2013 সালে বন্দরটি নির্মাণ শুরু হয় এবং অপারেশনাল কার্যক্রম শুরু হয় 2016 সালে। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 101টি মাদার ভেসেল এবং 882টি লাইটার ভেসেলের মাধ্যমে পণ্য খালাস করে বাণিজ্যিক কার্যক্রম গতিশীল রেখেছে সম্ভাবনাময় বন্দরটি। জেটিটি পুরোপুরি চালু হলে এই বন্দরের মাধ্যমে দেশ অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে বলে মত অর্থনৈতিক বিশ্লেষকদের। এখন কলাপাড়া। জলবায়ু পরিবর্তন, অনাবৃষ্টি এবং কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের কারণে বিলুপ্তির পথে দেশীয় ছোট মাছ। স্বাদুপানির 143 প্রজাতি মাছের মধ্যে 64টি প্রজাতি এখন সংকটে। তবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সান্তাহার প্লাবনভূমি উপকেন্দ্রের উদ্যোগে বিলুপ্ত প্রায় মাছ সংরক্ষণ ও কৃত্রিম প্রজননে এই সফলতা। পুকুরে চাষ করেও মেটানো যাবে দেশীয় ছোট মাছের চাহিদা। সাইফুল সাগরের ছবিতে জানাবেন রাজীব সেলিম। গ্রামে বেড়ে ওঠা শিশুদের অন্যতম আনন্দের স্মৃতি মাছ ধরা। শুষ্ক মৌসুমে খাল বিলের পানি কমে যখন তলানিতে থাকে, তখন শিশুরা দল বেঁধে মাছ ধরতে নামে। মেনি বা ভেদা মাছ দিয়েই হাতেখড়ি হতো শৈশবে মাছ শিকারের। কিন্তু ভেদাসহ স্বাদুপানির প্রায় 64 প্রজাতির ছোট মাছ এখন বিলুপ্তির পথে। পুঁটি, ট্যাংরা, খলসা, সাতেন এগুলো পাওয়া যায়, ভেদা মাছ পাওয়া যায় না। যদি কেউ পাওয়া যায় তাহলে আমরা দেখতে যাই। চান্দা, ভেদা মাঝে মাঝে পাই, মেশক দেখাই। বাতাসি, পেয়ালি, মেনি বা ভেদা এই মাছগুলো আর শিকারীদের জালে ওঠে না। নানান কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই মাছগুলো। বিলুপ্ত প্রায় এই মাছগুলো সংরক্ষণে উদ্যোগ গ্রহণ করেছে সান্তাহার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তারা। পোনা উৎপাদনে সফলও হয়েছেন তারা। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সান্তাহার প্লাবনভূমি উপকেন্দ্রের একটি পুকুরে ভেসে বেড়াচ্ছে বিলুপ্ত প্রায় খরশলা মাছ। এই পুকুরগুলোতে খরশলার মতো 19 প্রজাতির বিলুপ্ত প্রায় মাছ সংরক্ষণ করা হয়েছে। নদী, নালা, খালবিল থেকে মাছগুলো হারিয়ে গেলেও প্রজননের মাধ্যমে এখান থেকে আবারও পোনা সরবরাহ করা যাবে। তাছাড়া এই মাছগুলো পুকুরে চাষ করেও মেটানো যাবে ছোট মাছের চাহিদা। প্রকৃতিতে এই মাছগুলো এখন বাজারে গেলে খুবই কম দেখতে পাওয়া যায়। আগে এগুলা প্রাচুর্যতা প্রচুর ছিল। তো আমাদের চেষ্টা হচ্ছে যে এই 40টা মাছ যখন আমরা চাষি পর্যায়ে পর্যাপ্তভাবে আমরা সম্প্রসারণে নিয়ে আসতে পারবো, তখন আমাদের এই 40টা মাছ বাজারে পাওয়া যাবে এবং জনগণ এটা সুফল প্রত্যক্ষ করবে। একক চাষ না করে দেখা যাচ্ছে যে সেটা হয়তো হাইলি গ্রোথ সেটার কম, অন্যান্য মাছের সাথে সমন্বিতভাবে করেও কিন্তু করা সম্ভব। যে কোনো চাষি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তারা যখন যোগাযোগ করে, সেইটার যেই সময় আমাদের পোনা যেটা থাকে সেইটা কিন্তু আমরা সরবরাহ করে থাকি। জলবায়ু পরিবর্তন, অনাবৃষ্টি, ফসলে ব্যবহার করা কীটনাশক সহ বিভিন্ন কারণে এই মাছগুলো হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে। পুকুরে চাষ করা গেলেও পরিবর্তন হতে পারে মাছের প্রজনন ক্ষমতা, স্বাদ ও রং। তাই প্রাকৃতিক জলাশয় থেকে যেন এই মাছগুলো হারিয়ে না যায়, সেজন্য প্রতি বছর খালবিলে ছাড়া হয় বিলুপ্ত প্রায় মাছের পোনা। একেবারে ওই মাছটা হারিয়ে গেছে, তখন আমরা গবেষণা করে আর্টিফিশিয়াল ব্রিডিংয়ের মাধ্যমে সেই মাছটা আবার পোনা উৎপাদন করে আমরা প্রকৃতিতে ছেড়ে দিব। বাংলাদেশের কোথাও ভেদা মাছ নেই, কিন্তু আমাদের এখানে আছে। এই ভেদা মাছটা আমরা যেমন প্রত্যেক বছরেই রক্তদহ বিলে আমরা 50,000, 1 লাখ পোনা ছেড়ে দিই, যেন প্রকৃতিতে ওইটা থাকে। স্বাদুপানির 260 প্রজাতির মাছের মধ্যে ছোট মাছ 143 প্রজাতির। তার মধ্যে 64 প্রজাতির ছোট মাছ বিলুপ্তির পথে। রাজীব সেলিম, এখন, বগুড়া।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ভারতে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার আশঙ্কাজনক হারে নিম্নমুখী হওয়ায় সুদ হার কমাতে কেন্দ্রীয় ব্যাংকের উপর চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা। এর মধ্যে নয়াদিল্লির নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন স্তরে পৌঁছানো। আসন্ন বাজেটে অনগ্রসর ও অনুন্নত খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি সরকারি ব্যয় নিয়ন্ত্রণে আনতে না পারলে ভারতের সামনে আরও দুর্দিন অপেক্ষা করছে এমন ইঙ্গিতও দিচ্ছেন সংশ্লিষ্টরা। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। গেল কয়েক দশক ধরে হিমালয় সীমান্তের 4000 কিলোমিটার অমীমাংসিত ভূখণ্ডে সাংঘর্ষিক অবস্থানে ছিল বেইজিং ও নয়াদিল্লি। 2020 সালে হিমালয়ের পশ্চিমাঞ্চলে দুপক্ষের সংঘাতে 20 ভারতীয় ও 4 চীনা সেনা সদস্যের প্রাণহানি এ বৈরিতাকে আরও উস্কে দেয়। ভাটা পড়ে দ্বিপক্ষীয় বাণিজ্যে, নিষিদ্ধ করা হয় শতাধিক চীনা মোবাইল অ্যাপ্লিকেশনস। 6 সপ্তাহ আগে এই ইস্যু নিষ্পত্তির বিষয়ে একমত হয় বেইজিং ও নয়াদিল্লি। চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিচ্ছেন, ঠিক তখন 4 বছর কোন্দল ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন ও ভারত। এর 6 সপ্তাহ পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যখন চীন ভারত সম্পর্কের পুনরুত্থান নিয়ে আশার বাণী শোনাচ্ছেন, তখন চলতি বছরের তৃতীয় প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃত্তির নিম্নগামিতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে মোদী প্রশাসনে। যদিও বিশেষজ্ঞরা ধারণা করছেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ভারতের সাথে আমেরিকা ও চীনের সম্পর্কে একটি ভারসাম্য আসতে পারে। Trump presidency might actually not be too bad for India. In fact, in some respect, it might actually give India certain respites in some respects, particularly with respect to the way it reacts with China, the way it reacts to neighborhood. And if you recall, the last time when President Trump was around, towards the very end of his office, India and the United States were very close to working on a free trade agreement. রয়টার্সের তথ্য বলছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির দেশ ভারতে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল 5.4%। গেল 7 প্রান্তিকের তুলনায় যা সর্বনিম্ন। অথচ বছরের দ্বিতীয় প্রান্তিকে এই প্রবৃদ্ধি ছিল 6.7%। একটি দেশের শিল্প খাতে উৎপাদিত পণ্য বা পরিষেবার মূল্য পরিমাপের ধারণাই হচ্ছে গ্রস ভ্যালু অ্যাডেড বা জিভিএ। দেখা যাচ্ছে তৃতীয় প্রান্তিকে ভারতের গ্রস ভ্যালু অ্যাডেড বা জিভিএ ছিল 6.5%, যা গত প্রান্তিকের চেয়ে 1.2% কম। অর্থনৈতিক বিশেষজ্ঞদের আশঙ্কা, সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ভারতের সামনে। উৎপাদন খাতেও ব্যাকফুটে এশিয়ার অন্যতম এই পরাশক্তি। সেখানেও প্রবৃদ্ধি ও উৎপাদন সক্ষমতা কমেছে 4.8%। সব ধরনের পণ্যের দাম বেড়েছে 6% হারে। এতে করে সীমিত হয়ে যাচ্ছে সাবান, শ্যাম্পু থেকে শুরু করে গাড়ি বাড়ি পর্যন্ত যাবতীয় পণ্যের বেচাকেনা। আরও উদ্বেগের বিষয়, গেল প্রান্তিকের তুলনায় এসব পণ্য তৈরির খরচও বেড়েছে 6% হারে। লাগামহীন ব্যয় থামাতে বিপর্যস্ত মোদী প্রশাসন। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ব্যয় বেড়েছে 4.4%। যেখানে বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে সরকারের ব্যয় 0.4% কম ছিল। শুধু কৃষি খাতে কিছুটা আশার আলো দেখছে ভারত। বর্ষা মৌসুমে পরিমিত বৃষ্টি হওয়ায় এই খাতে বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় 3.5% প্রবৃদ্ধির দেখা মিলেছে। এর মধ্যে নয়াদিল্লির নতুন মাথা ব্যথার কারণ ভারতীয় রুপির মান আশঙ্কাজনক হারে কমতে শুরু করা। ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় ডলারের বিপরীতে ভারতের রুপির মান নেমেছে সর্বনিম্নে। মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানায়, এই প্রথম ডলারের বিপরীতে রুপির দর 84.75 নেমে এসেছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রাষ্ট্রীয় ব্যাংকগুলোর সহায়তায় ডলার বিক্রি করে বাজার থেকে রুপি তুলে নেয় দরপতন কিছুটা কমলেও রুপির ধারাবাহিক দরপতন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর এবার আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে টি-20 সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। দুপুরের প্রথম টি-20তে মুখোমুখি হবে দুই দল। সিরিজের আগে ব্যতিক্রমী এক আয়োজনে হয়ে গেল ট্রফি উন্মোচন। রেদওয়ান শাওনের প্রতিবেদন। পিঠে বেতের ঝুলি, গায়ে বাহারি রঙের ঐতিহ্যবাহী পোশাক। সিলেটের মালনীছোড়া চা বাগানে পাতা সংগ্রহে ব্যস্ত আয়ারল্যান্ড বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই অধিনায়ক। পাতা তোলার পর্ব শেষে এবার দুই অধিনায়কের হাত ধরে উন্মোচিত হলো বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া টি-20 সিরিজের ট্রফি। বুধবার এমন ভিন্ন আঙ্গিকেই সাজানো হয়েছে ট্রফি উন্মোচনের দৃশ্য।
চলতি সিরিজে বাড়তি আকর্ষণ আনতেই যেন ক্রিকেট বোর্ডের এমন উদ্যোগ। হোম অফ ক্রিকেটে ওয়ানডে সিরিজে সুপ্তা মারুফাদের কাছে পাত্তাই পায়নি আইরিশরা। সিরিজের 3 ওয়ানডের সবকটিতেই হেরে হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে মাঠ ছেড়েছে অতিথিরা। শেরি বাংলার সেই সুখস্মৃতি চায়ের রাজ্যে কাজে লাগাতে চান টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওডিআর পরে কিন্তু টিম অনেক বেশি বুস্ট আপ এবং আমাদের টার্গেট তো এখানে থাকবে যেন সেই জিনিসটা যেন আমরা কন্টিনিউ করতে পারি এখানে। বাট সিলেটের উইকেট তো আমরা গতবারও খেলেছি যখন আমরা তো কিন্তু মোরাললেস সিলেটেই বেশি খেলি, সো এখানকার উইকেট অনেক বেশি ভালো এবং যেহেতু ফরম্যাটটা ডিফারেন্ট, কোনো কিছু আসলে লাইটলি ভাবে নেওয়ার কোনো কিছু নাই। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে যাওয়াটাই আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। অন্যদিকে ওয়ানডে ফরম্যাটে ফলাফল খারাপ হলেও তা নিয়ে মোটেও চিন্তিত নন আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। টি20 সিরিজ দিয়েই ঘুরে দাঁড়াতে চায় তার দল আয়ারল্যান্ড। Very excited about the T20 series. Obviously it's been a tough week at the ODI series, but we're looking to switch our focus to the T20 games, which we have great confidence in the format, which is very exciting for us, and hopefully we can win this series. ওয়ানডে সিরিজে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে ভারত বিশ্বকাপ নিশ্চিতের দ্বার প্রান্তে বাংলাদেশ নারী দল। টি20 সিরিজেও আধিপত্য ধরে রাখবে বাংলার নারীরা, এই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। রেদওয়ান শাওন, এখন সকাল শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সব দলের ঐক্য ঘোষণা। সারা দুনিয়াকে বলতে হবে যে আমরা যেটা পেয়েছি আমরা একযোগে পেয়েছি, কোনো মতভেদের মাধ্যমে পাইনি। আজকে রাজনৈতিক দলগুলো যারা আমরা উপস্থিত ছিলাম তারা সকলেই জাতীয় একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি। তোমরা আমাদের প্রতিবেশী, আমরা যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবা, আমরা ভালো না থাকলে তোমরা ভালো থাকবা কেমনে? আধিপত্য রুখে দিতে এক মঞ্চে সব ছাত্র সংগঠন, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, বললেন নেতারা। দেশ বিরোধী কর্মকাণ্ডে ইসকন নিষিদ্ধের দাবি ক্রমেই জোরালো, অপরাধ প্রমাণ হলে ব্যবস্থা নেয়ার তাগিদ। এবং বিপাকে ভারতের অর্থনীতি, নিম্নমুখী প্রবৃদ্ধির হার, সুদহার কমাতে কেন্দ্রীয় ব্যাংকের উপর বাড়তে পারে চাপ। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।